আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আই এডুকেশনের আজকের ভিডিওতে। তো আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মৌলিক জিকে যে পার্টটা আছে সেই পার্টের ইতিহাস এবং পৌরনীতির জন্য আমরা কিছু সাজেশন তোমাদেরকে আজকে আমরা দিব ইনশাল্লাহ। তো তোমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখবা, কারণ শেষে কিন্তু তোমাদের জন্য একটা সুখবর আছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যাচ্ছে যে খুব আগে কিন্তু খুব বেশি ফ্রিকোয়েন্টলি আমরা কিন্তু এটা কোয়েশ্চেন আমরা পাই নাই, বাট বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিহাস এবং পৌরনীতি থেকে কিন্তু মানে হিউজ অ্যামাউন্ট অফ প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, তুমি যদি অ্যাভারেজ হিসাব করো তাহলে পৌরনীতি থেকে অ্যাভারেজ তোমার মিনিমাম 6 থেকে 7টা কিংবা কখনো কখনো 8টাও প্রশ্ন চলে আসে। আবার দেখা যাচ্ছে ইতিহাস থেকে তো অনেক প্রশ্ন চলে আসে, তোমাদের যেই ইতিহাস পার্টটা আছে মৌলিক জিকে। তো চলো আমরা ফার্স্টে আমরা সাজেশনগুলো একটু এক্সপ্লেন করি। তো ফার্স্টেই দেখো আমি লিখছি যে বাংলায় ইউরোপীয়দের আগমন। বাংলায় ইউরোপীয়দের আগমন, এখানে কিন্তু আমি ইংরেজদের আগমন বলি নাই। বাংলায় ইংরেজদের আগমন সম্পর্কে তোমাদেরকে এখানে কোনো প্যারা নিতে হবে না। তোমরা কি কি পড়বা দেখো, তোমরা ইংরেজ, তারপরে হচ্ছে পর্তুগিজ, ঠিক আছে, পর্তুগিজ, তারপরে হচ্ছে ফরাসি, এই যে এদের যে ইয়েগুলো আছে এগুলো তোমরা একটু ইম্পর্টেন্ট মনে করে তোমরা পড়বা। কেন পড়বা? কারণ হচ্ছে যে এই যে ইউরোপীয়দের আগমন, এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। প্রশ্ন চলে আসতে পারে যে হচ্ছে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে তিনি ভারতে আসেন বা ভারতবর্ষে তিনি আসেন, এভাবে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। বা তোমাকে এটাও প্রশ্ন করতে পারে যে হচ্ছে ইংরেজরা কত সালে কিন্তু ভারতবর্ষে আসে, তোমাকে এইভাবেও কিন্তু প্রশ্ন করতে পারে। তাই এই আমাদের এই বাংলায় বা এই যে ভারতবর্ষে তুমি যেটাই বলো, এখানে ইউরোপীয়দের আগমন সম্পর্কে কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। এখানে কিন্তু সাল এবং এদের যে বিস্তার বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? বিস্তার বলতে বোঝাচ্ছি যে এদের বাণিজ্য কুঠিগুলো কোথায় কোথায় ছিল, বাণিজ্য কুঠিগুলো কোথায় কোথায় ছিল, বাণিজ্য কুঠি বা এদের হচ্ছে বিস্তার, অর্থাৎ এদের প্রভাব কোন কোন জায়গায় ছিল। এই দুইটা জিনিস যদি তোমরা একটু ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে দেখা যাচ্ছে 1-2টা এমসিকিউ কমন পেয়ে যেতে পারো। তারপরে আসো যে কোম্পানি আমল এবং ব্রিটিশ আমল, বিভিন্ন গভর্নর এবং গভর্নর জেনারেলদের কাজ। এখন এই জিনিসটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই টপিক থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি অনেক সময় প্রশ্ন চলে আসে যে কি, যে কোম্পানি আমল এবং ব্রিটিশ আমলে, অর্থাৎ কোম্পানির শাসন এবং যেই ব্রিটিশ রানীর যে শাসন ছিল তখন সেই সময় বিভিন্ন গভর্নর এবং গভর্নর জেনারেলদের কাজগুলো কিন্তু এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে লর্ড রিপনের কাজ কি ছিল, লর্ড কার্জনের কাজ কি ছিল, ঠিক আছে, বা তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে বিধবা বিবাহ কে চালু করেন, বা তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে হচ্ছে জুরি ব্যবস্থা কে প্রবর্তন করেন। এসব জিনিস নিয়ে কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। সুতরাং এই যে টপিকটা আছে এই টপিকটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গভর্নর এবং গভর্নর জেনারেলদের কাজগুলো বা তাদের যে অবদানগুলো সেগুলো কিন্তু তোমাকে এখানে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসি যে কংগ্রেস এবং মুসলিম লীগ। কংগ্রেস এবং মুসলিম লীগ থেকে কংগ্রেস এবং মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা করেন, তারপরে হচ্ছে এখানকার সভাপতি বা গুরুত্বপূর্ণ পদে যারা ছিল সেগুলো সম্পর্কে কিন্তু এখানে প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, সুতরাং কংগ্রেস এবং মুসলিম লীগ কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, বর্তমান প্রশ্নের প্রেক্ষাপটে। তারপরে আমরা আসি যে লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব। লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব থেকে তুমি দেখবা যে তোমাদের যেই সামনে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে সেখানেও কিন্তু এই দুইটা টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তাই লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব এই দুইটা জিনিস থেকে কিন্তু অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। তারপরে আমরা যদি একটু ইন্টারন্যাশনাল ইতিহাসের দিকে আসি, অর্থাৎ আন্তর্জাতিক ইতিহাসের দিকে আসি, মানে কি, যে আমার প্রথম বিশ্বযুদ্ধ, আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ থেকে কি কি ইম্পর্টেন্ট? প্রথম বিশ্বযুদ্ধ থেকে কিন্তু আমাদের সব কিছু পড়তে লাগবে না।
প্রথম বিশ্বযুদ্ধ থেকে আমরা কি কি পড়বো দেখো, আমরা প্রথম বিশ্বযুদ্ধ থেকে পড়বো হচ্ছে ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাত। এই দুইটা জিনিস আমরা খুব ভালো করে পড়বো যে ত্রিশক্তি চুক্তিতে কারা ছিল, ত্রিশক্তি আতাতের মধ্যে কারা ছিল। তারপরে আমরা প্রথম বিশ্বযুদ্ধ থেকে তো এইটা গেল, এরপরে আমরা আসি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন চলে আসে ফ্যাসিবাদের জনক কে, নাৎসিবাদের জনক কে, তারপরে হচ্ছে তোমার ফ্যাসিবাদ ওয়ার্ডটা বা এই ফ্যাসিজম ওয়ার্ডটা কোত্থেকে আসছে, বা হচ্ছে নাসিজম ওয়ার্ডটার রুটটা আসলে কি। সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাকে এখানে পড়াশোনা করতে হবে, কারণ তুমি যদি এগুলো নিয়ে যদি তুমি একটু ডিপলি স্টাডি করো, দেখা যাচ্ছে যে তুমি ফ্যাসিবাদ সম্পর্কে তুমি জানো, ফ্যাসিবাদের প্রবক্তা মুসোলিনি, নাৎসিবাদ সম্পর্কে তুমি জানো, নাৎসিবাদের প্রবক্তা হচ্ছে কি হিটলার। সো এই বিষয়গুলো যদি তুমি জানো, অর্থাৎ তুমি যদি কমন বিষয়গুলো জানো, তাহলে কি তোমার জন্য কি এই ইতিহাসের যে পার্টটা আছে সেটা কিন্তু তোমার জন্য ক্র্যাক করা অনেক বেশি ইজি হবে। এবং ট্রাস্ট মি, এই ইতিহাসের পার্টে কিন্তু সব থেকে বেশি মার্ক তোলা পসিবল, এবং এখানে এই ইতিহাসের পার্ট থেকে কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন এসে থাকে, তুমি দেখবা। তো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিত্রশক্তি এবং সেই সাথে হচ্ছে অক্ষ শক্তি। এইটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে মিত্র শক্তিতে কারা ছিল, আমার অক্ষ শক্তিতে কারা ছিল। আচ্ছা, তারপরে আসো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার কাছে মনে হয় না যে মানে তোমাদের এই প্রত্যেকটা অ্যাডমিশন ফেজের জিকে অসম্পূর্ণ থেকে যাবে যদি সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অলওয়েজ ইট হ্যাজ বিন এ হট টপিক এভরি অ্যাডমিশন এক্সাম। সো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুমি পড়তে পারো, বা তুমি হচ্ছে এখানে এই আরেকটা জিনিস তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। তুমি যদি ভাষা আন্দোলনটাও যদি তুমি খুব ভালো করে একটু স্টাডি করো, ভাষা আন্দোলন স্টাডি করলে কি হবে, ভাষা আন্দোলন স্টাডি করলে কিন্তু তোমার ভাষা আন্দোলনও হয়ে যাচ্ছে তোমার, তারপরে তোমার যেই 1970 সালের সাধারণ নির্বাচন, তারপরে হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধ, সবগুলোই কিন্তু তুমি এক সিরিয়ালে কভার করে ফেলতেছো। অর্থাৎ সেই 52 থেকে 1952 সাল থেকে বা 1948 সাল থেকে একদম পুরো 1971 সাল পর্যন্ত যেই ঘটনাবলীগুলো আছে তোমাদের ইতিহাস যেই মৌলিক জিকে পার্টটাতে, সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে খুব ভালো করে কিন্তু তোমাকে স্টাডি করতে হবে, কারণ এইখান থেকে কিন্তু দেখবা যে তুমি অনেক প্রশ্ন চলে আসে। বিশেষ করে আমি বলবো যে তোমাদের প্রবাসী সরকার এবং বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে তোমাকে প্রশ্ন করতেই পারে যে কনসার্ট ফর বাংলাদেশ এটা কে আয়োজন করেন, ঠিক আছে। কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন বা কোন শিল্পী আয়োজন করেন, এখানে কোন কোন শিল্পী ছিল, ঠিক আছে। তখন তোমাকে জর্জ হ্যারিসনের জিজ্ঞেস করতে পারে, জর্জ হ্যারিসনের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, তোমাকে হচ্ছে কি রবিশঙ্করের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। সো এই বিষয়গুলো কি তোমাকে খুব ভালো করে পড়তে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কিন্তু প্রবাসী সরকার সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে যে প্রবাসী সরকারের অমুক বিষয়ক মন্ত্রীটা কে ছিল, বা দেখা যাচ্ছে যে প্রবাসী সরকার কবে শপথ নেয়, বা প্রবাসী সরকারের শপথ বাক্য কে পাঠ করান। এই বিষয়গুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং পরিশেষে আমরা দেখব যে দুইটা বিপ্লব এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। একটা আমি পয়েন্ট আউট করব শিল্প বিপ্লব, আরেকটা হচ্ছে বলশেবিক বিপ্লব। এখন ভাই শিল্প বিপ্লব থেকে কি টাইপের কোশ্চেন আসবে? শিল্প বিপ্লব থেকে কোশ্চেন আসতে পারে বেসিক্যালি যে শিল্প বিপ্লবের যে পর্যায়গুলো, আমি যে তোমাদের যেই গুচ্ছ 1.0 যেই ব্যাচটা ছিল সেখানে আমি তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম। তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা আছো তোমরা কিন্তু এই জিনিসটা জানো অলরেডি যে শিল্প বিপ্লবের কিন্তু বিভিন্ন পর্যায় আছে। তো এই পর্যায়গুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে যে কোনটা কোন পর্যায় এবং কোন পর্যায়ের আবিষ্কারগুলো কোনগুলো। বিশেষ করে আবিষ্কারগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে এখানে পড়তে হবে। তারপরে দেখো বললাম যে বলশেভিক বিপ্লব। এখন বলশেভিক বিপ্লব নিয়ে তো আলাদাভাবে বলার কিছুই নাই। বলশেভিক বিপ্লব কত তারিখে হয়েছিল, কবে হয়েছিল, বা বলশেভিক বিপ্লবের নেতৃত্ব কারা দিয়েছিলেন, ঠিক আছে, বা বলশেভিক বিপ্লব কার আইডিওলজির মাধ্যমে হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো ইতিহাস আমরা মোটামুটি এই কয়েকটা জিনিস যদি তোমরা একটু পরীক্ষার আগে যদি একটু কনসিয়াসলি যদি তোমরা দেখে যাও, ইনশাল্লাহ এই কয়টা জিনিস তোমরা কি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবা। আচ্ছা, তারপরে এখানে আসো আমরা পৌরনীতি নিয়ে একটু আলোচনা করি। এখন পৌরনীতি থেকেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক
কোশ্চেন কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসার পসিবিলিটি আছে তোমাদের ইউনিটে। তো দেখো যে আমরা ফার্স্টে কি দেখবো, যে পরিণতির ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের যে কার্যাবলীগুলো ছিল বা তাদের যে অবদানগুলো ছিল, তোমরা হাজী শরীয়তুল্লাহ বলো, তোমরা সেই তিতুমির বলো, শেরবাংলাকে ফজলুল হক বলো, বা হচ্ছে তোমরা সোহরাওয়ার্দী বলো, সবার সম্পর্কে কিন্তু তোমাকে এখানে কি জ্ঞান রাখতে হবে, কে কোন কাজ করেছিল বা কে কোন অবদান রেখেছিল, ঠিক আছে। তো এখানে তোমাকে কি সবার সম্পর্কে এখানে তোমাকে পড়তে হবে, নওয়াব স্যার সলিমুল্লাহ, তারপরে হাজী শরীয়তুল্লাহ, আরও যারা আছেন, তো সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে কিন্তু তোমাকে এখানে একটু ধারণা রাখতে হবে। তারপরে দেখো যে এখানে আমরা সেকেন্ড যেটা দেখতেছি, রাজনৈতিক দলের উদ্দেশ্য এবং কাজ, অর্থাৎ তোমাদের রাজনৈতিক দলের যে উদ্দেশ্য থাকে এবং যে কাজগুলো থাকে, সেই কাজগুলো কিন্তু তোমাকে এখানে জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে জানতে হবে কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজগুলো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজগুলো। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরস্পর যে কাজটা থাকে, সেই কাজটা কিন্তু তোমাকে এখানে জানতে হবে, বা তাদের উদ্দেশ্য সম্পর্কে তোমাকে এখানে জানতে হবে। তারপরে দেখো বাংলাদেশের সরকার কাঠামো এবং এর অঙ্গসমূহ। এখন শুধু এটা বাংলাদেশের ক্ষেত্রে যে বলতেছি তা না, বাংলাদেশের ক্ষেত্রে তো অবভিয়াসলি, বাট নর্মালি কিন্তু পরিণতিতে আমরা সরকার কাঠামো এবং সরকারের যে অঙ্গসমূহগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ফার্স্ট পেপারে কি পড়ি, ফার্স্ট পেপারে আমরা ফার্স্টে বেসিকটা দেখাই, তারপরে কি সেকেন্ড পেপারে এসে আমরা কি বাংলাদেশের যে সরকার কাঠামো বা সরকারের অঙ্গসমূহ সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এদের যে আলাদা আলাদা কার্যাবলীগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাকে এখানে ভালো করে পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কিন্তু বেসিকটাও ভালো করে জানতে হবে। এছাড়াও আরেকটা জিনিস সম্পর্কে তোমাকে এখানে জানতে হতে পারে, সেটা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কার্যাবলীগুলোর পাশাপাশি তোমাকে কিন্তু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কেও কিন্তু একটা ধারণা রাখা আবশ্যক। তারপরে আসো যে নৈতিকতা এবং মূল্যবোধ, বিভিন্ন ধরনের মূল্যবোধ এবং নৈতিকতা সম্পর্কে তোমাকে এখানে ধারণা রাখতে হবে। তারপরে আসি হচ্ছে ভাষা আন্দোলন এবং রাষ্ট্রভাষার স্বীকৃতি। অলরেডি আমি কিন্তু ইতিহাসের বেলায় বললাম, ইতিহাস আর পরিণতির যেই অ্যালাইনমেন্টটা, এটা কিন্তু তোমরা দেখবা যে এটা কিন্তু অনেকটা সেম। দেখা যাচ্ছে যে তোমাদের পরিণতি ফার্স্ট পেপারে কি তোমাদেরকে বেসিকটা পড়ানো হয়, তারপরে কি পরিণতি সেকেন্ড পেপারে এসে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা তোমাদেরকে একটু দেখানো হয়। সেই সূত্রে দেখতে গেলে তুমি যদি একদম পুরো সেই 1948 সাল থেকে একদম পুরো দেখা যাচ্ছে যে 1971 সাল পর্যন্ত তুমি যদি একটা ভালো রকম যদি তুমি স্টাডি করতে পারো যে সে এই টাইম লাইনের মধ্যে কি কি কাজ সংগঠিত হয়েছে, তাহলে কিন্তু তোমার জন্য কি ভাষা আন্দোলন এবং রাষ্ট্রভাষার স্বীকৃতিটাও কি অনেকটা ইজি হয়ে যাবে। অর্থাৎ ভাষা আন্দোলন সম্পর্কে তোমাদেরকে পড়তে হতে পারে যে ভাষা আন্দোলনের প্রথম যে সাংস্কৃতিক সংগঠনটা ছিল সেটার নাম কি ছিল, সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি গণপরিষদে কে উত্থাপন করে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে এখানে করতে হবে। বা দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় বা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, এর আহ্বায়করা কারা ছিলেন, এই বিষয়গুলো কিন্তু এই ভাষা আন্দোলনের মধ্যে চলে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ রাষ্ট্রভাষার স্বীকৃতি সম্পর্কে চলে আসে। স্বীকৃতির ক্ষেত্রে আমি দুইটা জিনিস খুবই বেশি অ্যাড্রেস করব। একটা হচ্ছে তোমার এই সংবিধানে, পাকিস্তানের সংবিধানের যে স্বীকৃতি, আরেকটা হচ্ছে কি আন্তর্জাতিক স্বীকৃতি। অর্থাৎ পরবর্তীতে যে এটা আমাদের হচ্ছে আন্তর্জাতিক যেই মাতৃভাষা যে দিবসটা যে হলো 21শে ফেব্রুয়ারি, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে কিন্তু তোমাকে কিন্তু একটু ধারণা রাখতে হবে, তাহলে কিন্তু তুমি এখান থেকেই তুমি কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসো বিভিন্ন প্রকার আন্তর্জাতিক সংগঠন এবং সাল। বিভিন্ন প্রকার আন্তর্জাতিক সংগঠন হতে পারে সেটা ইউরোপীয় ইউনিয়ন হতে পারে সেটা সার্ক হইতে পারে। তো বিভিন্ন প্রকার আন্তর্জাতিক সংগঠন এবং তাদের হচ্ছে কি প্রতিষ্ঠা সালগুলো বা তাদের যে সদর দপ্তরগুলো আছে অ্যাজ ওয়েল অ্যাজ সেগুলো কিন্তু তোমাকে কিন্তু এখানে একটু হলেও তোমাকে দেখে রাখা জরুরি। আচ্ছা, তারপরে আসো বাংলাদেশের সংবিধান এবং এর সংশোধনী সমূহ। ভাইয়া এইটা থেকে এই যে একটা তোমাকে যে জিনিস দিলাম, এইটা থেকে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় তুমি কমন পাবা, ইনশাআল্লাহ তুমি গুচ্ছতেও তুমি কমন পাবা, কারণ এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসটা তো আরও খুব বেশি ইম্পর্টেন্ট।
যে বাংলাদেশের সংবিধান এবং এর কি সংশোধনী সমূহ, ঠিক আছে, যে তত্ত্বাবধায়ক সরকার কততম সংশোধনীতে আসে, তত্ত্বাবধায়ক সরকার কততম সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়, ঠিক আছে, বা কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এই বিষয়গুলো যেখানে ইয়ে করা হয়, কোন সংবিধানে হচ্ছে কোন সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম জিনিসটাকে প্রতিষ্ঠিত করা হয়, সংবিধানের টোটাল যে বিষয়টা আছে, সংবিধানের টোটাল বিষয় থেকে তুমি ইনশাল্লাহ তুমি এটা খুব ভালো করে স্টাডি করে যাও, ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। এরপরে আসো যে আমলাতন্ত্র অর্থাৎ বিউরোক্রেসি, আমলাতন্ত্রের যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। আমলাতন্ত্র কি, আমলাতন্ত্রের প্রবক্তা কে, আমলাতন্ত্র ওয়ার্ডটা প্রথম কে ব্যবহার করে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে, যে আমলা শব্দটা কোন ভাষার শব্দ, বা হচ্ছে বিউরোক্রেসি এটা কোন ভাষার শব্দ, কোথা থেকে আসছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে এখানে খুব ভালো করে জানতে হবে। পরিশেষে ভাইয়া যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো তোমরা, আমি জানি না এখানে তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো, তবে যারা যারা দেখছো ম্যাক্সিমামে কিন্তু এখনও তোমরা কিন্তু তোমাদের পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু তোমরা ধীরে ধীরে কিন্তু হারিয়ে ফেলছো, তোমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, তোমরা মনে করছো যে আমি কি পারবো, আমার দ্বারা কি পসিবল, আমার তো কোথাও চান্স হলো না। সো তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি অনলি জিএসটি ব্যাচ 2.0, এবং এই অনলি জিএসটি ব্যাচ 2.0তে করতে কিন্তু তোমরা জিএসটি ব্যাচ 1.0তে আমরা যে আর্কাইভ ক্লাসগুলো করিয়েছিলাম বা আমরা যে লাইভ ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো কিন্তু তুমি এই জিএসটি ব্যাচ 2.0তে কিন্তু তুমি আর্কাইভ আকারে পাচ্ছ, এবং সেই সাথে কিন্তু দেখো যে তুমি বাংলার জন্য 10টি লাইভ ক্লাস, ইংরেজির জন্য 10টি লাইভ ক্লাস, সাধারণ জ্ঞানের জন্য 10টি লাইভ ক্লাস, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অ্যাজ ওয়েল অ্যাজ সাম্প্রতিক, এবং সেই সাথে কিন্তু আমরা মৌলিক জিকের জন্য টোটাল 30টা লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এই একটা কোর্সে কিন্তু তোমার বেসটা আমরা স্ট্রং করে দেবো ইনশাল্লাহ। এবং কোর্সই খুব বেশি না, তোমরা তোমাদের লাইফে অনেক ধরনের ইনভেস্টমেন্টই করো, সো এই ইনভেস্টমেন্টটা কিন্তু তোমার জন্য হইতে পারে একটা ট্রাম্প কার্ড। এই 1499 টাকার মাধ্যমে তোমরা এই কোর্সটাতে দ্রুত এনরোল করে ফেলো এবং তোমাদের পাবলিকিয়ান হওয়ার জার্নিটাকে আবার নতুন করে শুরু করো, তোমরা থেমে যেও না ইনশাল্লাহ। এবং তোমরা ইনশাল্লাহ তোমাদেরকে যে সাজেশনগুলো আমরা আজকে দেখালাম সেই সাজেশনগুলোর মাধ্যমে কিন্তু তুমি ইনশাল্লাহ তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আসন্ন যে ভর্তি পরীক্ষা আছে সেখানে তুমি কমন পাবা ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।